ওকে বয়েস, আগামী কয়েকটা ভিডিও মেবি আমার বানানো সবচেয়ে পেইনফুল ভিডিও হইতে যাইতেছে লিটারালি। কারণ আজকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আমি ঘাড় বাঁ দিকে, উপরে এবং নিচে মুভ করতে পারতেছি না। আমার ঘাড় একেবারে ডান দিকে লকড হয়ে আছে এবং মুভ করার ট্রাই করলেও অন্য লেভেলের পেইন হইতেছে, যেটা আমি আমার লাইফ টাইমে মেবি ফিল করিনি। আনবেয়ারেবল পেইন। তো আমি চেষ্টা করব আপনাদেরকে ঠিকঠাকভাবে বুঝানোর, কিন্তু আমি যদি কোনো ভুল ত্রুটি করি একটু কনসিডার করতে হবে ভাই, কারণ আমি লিটারালি ফোকাস করতে পারতেছি না। প্রত্যেকটা বার মনের ভুলে মুভ করতে নেই আর পুরা শরীর অবশ হয়ে যাওয়ার মতো পেইন, জাস্ট পেইন ভাই, পেইন কেমন লাগে। বছরটা শুরু হয়েছে আর পেইন দেওয়া শুরু হয়েছে আমার লাইফটা। যাই হোক, আই উইল ট্রাই মাই বেস্ট অ্যান্ড আসেন আমরা আমাদের প্রথম স্প্লিটটাকে করে ফেলার চেষ্টা করি। আমরা ডিসিশন ট্রি এর জন্য ইমপিউরিটি স্কোরকে বের করতেছিলাম প্রত্যেকটা কলামের, এবং এই ক্ষেত্রে আমরা ক্রেডিট স্কোর এবং ইনকাম কলামের ইমপিউরিটি স্কোরটাকে বের করে ফেলছি। এখন একটা কলামই বাকি আছে, সেটার নাম হচ্ছে এইজ কলাম, এবং এইজ কলামটা ইনকাম এবং ক্রেডিট স্কোরের মতো একদমই না। ইনকাম এবং ক্রেডিট স্কোর কলাম দুইটা ক্যাটাগরিক্যাল এবং এইজ কলামটা হচ্ছে নিউমেরিক্যাল এবং কন্টিনিউয়াস ভ্যালু এটার ভেতরে আছে। তো এই ক্ষেত্রে আমরা আসলে ইনকাম এবং ক্রেডিট স্কোর কলামকে যেভাবে টার্গেট কলামের সাথে কম্পেয়ার করতে পারতাম, আমরা এইচ কলামের ক্ষেত্রে সেটা করতে পারবো না, এবং আমাদের কিছু স্টেপসকে মেনটেন করতে হবে। প্রথম যে স্টেপ, যখন আপনারা ডিসিশন ট্রি এর ডিসিশন মেকিং এর জন্য একটা নিউমেরিক কলামের ইমপিউরিটি বের করতে চাইতেছেন, তখন সবার প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই নিউমেরিক কলামটাকে সর্ট করে দিতে হবে, এবং সর্ট করার পর আমি এটাকে আমাদের টার্গেট কলামের সাথে সাইড বাই সাইড রাখার চেষ্টা করব। সর্ট করে ফেলছি এবং সাথে সাথে আমাদের টার্গেট কলামের পাশাপাশি এটাকে রাখছি, এবং তারপরের যে স্টেপটা হবে সেটা হবে এই সর্টেড এইজ কলামের প্রত্যেকটা ভ্যালুর মধ্যবর্তী মিডল পয়েন্টটাকে খুঁজে বের করা। এবং আমি এখনই বলতেছি আপনাদেরকে যে এই মিডল পয়েন্টটা বের করার কারণটা কি। ডিসিশন ট্রি এর ক্ষেত্রে আমাদের একটা কম্পারিজন মেথড দরকার পড়বে, এবং এই ক্ষেত্রে আমি যখন এই মিডল পয়েন্টগুলোকে বের করতেছি, যেমন 25 এবং 28-এর মিডল পয়েন্টটা হবে 26.5, তখন আমি বলতে পারতেছি যে যখন আমাদের এইজ 26.5-এর সমান অথবা ছোট, তখন আমাদের টার্গেট কলামের অবস্থাটা এই, এবং 26.5 থেকে বড় হইলে আমাদের টার্গেট কলামের অবস্থাটা হবে এই। অ্যান্ড এই স্প্লিটটা আমাদের নির্ধারণ করার জন্যই আমরা আসলে মিডল পয়েন্টটাকে ব্যবহার করতেছি। আমরা জোর করে আসলে আমাদের এই নিউমেরিক কলামটাকে একটা ক্যাটাগরিক্যাল কলামের মতো ট্রিট করতেছি। তো এখন আমাদের কাছে কম্পারিজন করার একটা ওয়ে আছে। আমরা প্রত্যেকটা মিডল পয়েন্টের জন্য একবার করে চেক করতে পারি যে ইমপিউরিটি স্কোর কোন স্প্লিটের জন্য অথবা কোন মিডল পয়েন্টের জন্য সবচেয়ে কম হয়, এবং সেটাই হবে আমাদের একটা নিউমেরিক কলামের গিনি ইমপিউরিটি। এবং সাথে সাথে আমরা যে মিডল পয়েন্টটার জন্য ওই গিনি ইমপিউরিটিটাকে পাইতেছি, সেটা হবে আমাদের ওই কলামের মেইন কম্পারিজন। সো এই ক্ষেত্রে আমাদের কিছু রিপিটেড ওয়ার্ক করতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা মিডল পয়েন্টের জন্যই আমাদেরকে এখন গিনি ইমপিউরিটিকে বের করতে হবে। সো এই ক্ষেত্রে আমি এখানে 26.5কে ধরে নিলাম আমাদের মিডল পয়েন্ট, এবং আমার এখন এই মিডল পয়েন্টের জন্য আমাদের ডাটা সেটটা ক্লিয়ারলি দুই ভাগে ভাগ হয়ে গেছে, ঠিক এখান বরাবর। সো 26.5 থেকে ছোট এইজের জন্য আমরা লোন অ্যাপ্রুভডে ইয়েস পাইতেছি শুধু, এবং বড় হইলে আমরা মিশ্রণ পাইতেছি, তাই না? ইয়েস নো দুইটাই আছে। অ্যান্ড আমরা এভাবেই আসলে ইমপিউরিটি স্কোরটাকে বের করতে পারি। এবং এই ক্ষেত্রে আপনাদেরকে বলে দিতে হবে যে ভাই, আমরা যখন কোনো নিউমেরিক কলামের ইমপিউরিটি স্কোরকে বের করব, তখন এটা আমরা একটু ভিজুয়ালিও বের করতে পারি। আমরা চোখের দেখাতেও এটাকে বের করতে পারি, কারণ সর্টেড করার পর কিছু জিনিস অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। যেমন যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে 22, 25, 28 এই তিনটা এইজের জন্য লোন অ্যাপ্রুভড ইয়েস কমপ্লিটলি। তারপরে 35, 40, 55, 60, 65 এগুলোর জন্য ডিফারেন্ট টার্গেট ভ্যালু আমরা দেখতে পারতেছি। কিন্তু 22,
25-28 জন্য আমরা একেবারে ক্লিয়ারলি দেখতে পারতেছি যে লোনটা অ্যাপ্রুভড হইছে। সো এই ক্ষেত্রে আমি যদি 28 এবং 35 মিডল পয়েন্টটাকে চুজ করে নিই, তাহলে আমাদের ইমপিউরিটিটা কম হওয়ার সম্ভাবনা বেশি, রাইট? কারণ এই মিডল পয়েন্টের উপরে আমাদের কোনো ইমপিউরিটি নাই, একটা ভ্যালুই আছে এখানে। সো ইমপিউরিটি থাকার কোনো কোয়েশ্চেনই আসে না, এবং এটা আমরা টেস্ট আউটও করতে পারি। আমি এখানে গিনি ইমপিউরিটিটাকে বের করে নেওয়ার চেষ্টা করব। গিনি অফ 28 এবং 35 মিডল পয়েন্ট হওয়ার কথা 31.5 আমার মনে হয়। সো আমি গিনি ইমপিউরিটি অফ লেস দেন ইকুয়ালস টু 31.5টাকে বের করার চেষ্টা করব। সো এই ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ ইয়েস স্কোয়ার প্লাস প্রবাবিলিটি অফ নো স্কোয়ার। অ্যান্ড আমরা যদি লক্ষ্য করি তাহলে আমাদের লেস দেন 31.5 জন্য শুধুমাত্র ইয়েস ভ্যালুজই আছে, এবং ইয়েস ভ্যালুস কতবার আছে? 3বারই আছে, তাই না? সো এই ক্ষেত্রে আমরা এখানে 1 মাইনাস 3 ডিভাইডেড বাই 3 হোল স্কোয়ার প্লাস 0 ডিভাইডেড বাই 3 হোল স্কোয়ার ব্রেকেট দিয়ে দিতে পারি, এবং আপনারা যদি লক্ষ্য করেন তাহলে আমাদের সামনে 1 মাইনাস 1 প্লাস 0 এরকম একটা জিনিস চলে আসবে, এবং এটাকে করলে আমরা গিনি ইমপিউরিটি পাবো 0। তার মানে আমাদের কোনো একটা কম্পারিজনের জন্য গিনি ইমপিউরিটি যদি 0 হয় তাহলে সেটা একটা ভালো জিনিস, আমরা একেবারে পারফেক্ট একটা রেজাল্টে চলে আসতে পারি কিন্তু, তাই না? সো এই ক্ষেত্রে এটা একটু ডিফিকাল্ট হবে যে প্রত্যেকটা মিডল পয়েন্টের জন্য আপনাদেরকে আসলেই গিনি ইমপিউরিটি বের করতে হবে এবং চেক করতে হবে যে কোনটার জন্য ইমপিউরিটি সবচেয়ে কম, কোন স্প্লিটের জন্য। আমি জাস্ট এখানে লেস দেন ইকুয়ালস টু 31.5 বের করছি, আমাদের কিন্তু এখনো গিনি অফ গ্রেটার দেন 31.5 বের করা বাকি আছে, এবং আপনারা যদি বের করেন তাহলেও কিন্তু এটা অত কঠিন কিছু হবে না। সো প্রবাবিলিটি অফ ইয়েস এবং প্রবাবিলিটি অফ নো কি হবে? আমাদের গ্রেটার দেন 31.5 এর জন্য আমরা 5টা ভ্যালুকে পাইতেছি, 1 2 3 4 5, এবং 5টার ভেতরে একটা হচ্ছে ইয়েস। সো 1/5 হোল স্কোয়ার প্লাস 4/5 হোল স্কোয়ার, এবং এটার যদি আমি ক্যালকুলেশনটা একটু কুইকলি করে ফেলি তাহলে আমি পাবো 0.32। অ্যান্ড আমাদের এখন ওয়েটেড অ্যাভারেজ গিনি ইমপিউরিটিটাকে বের করতে হবে। সো ওয়েটেড অ্যাভারেজের জন্য খুব সিম্পলি, যেহেতু আমরা এখানে গিনি ইমপিউরিটি একটার জন্য 0 পেতেছি, সেহেতু আমি এখানে ইকুয়েশনটা একটু লিখে ফেলবো। অ্যাভারেজ গিনি, ডাব্লিউ দিতে ভুলে গেছি, ওয়েটেড অ্যাভারেজ গিনি ইজ ইকুয়ালস টু সামেশন অফ প্রবাবিলিটি অফ এ ক্লাস ইনটু গিনি ইমপিউরিটি অফ দ্যাট ক্লাস। সো এই ক্ষেত্রে আমাদের দুইটা ক্লাস আছে, একটা ক্লাস হচ্ছে লেস দেন ইকুয়ালস টু 31.5 এবং গ্রেটার দেন 31.5। সো লেস দেন ইকুয়ালস টু 31.5 হওয়ার সম্ভাবনা কতটুকু হবে? আমরা এখানে 3/8 কে ডাইরেক্টলি লিখে দিতে পারি, কারণ 31.5 থেকে ছোট ভ্যালু আছে 3টা এবং মোট স্যাম্পলের সংখ্যা আছে 8টা। সো 8টা থেকে 3টাই হইতে পারে হাইয়েস্ট। সো এই ক্ষেত্রে আমাদের প্রবাবিলিটি হবে 3/8 ইন্টু গিনি হচ্ছে এটার জন্য 0 প্লাস আমরা এখানে 5/8 ইন্টু 0.32 লিখে দিতে পারি, এবং ফাইনালি আমাদের যে রেজাল্ট আসবে সেটা হবে 0.20। এবং আপনারা যদি লক্ষ্য করেন তাহলে এই অ্যাভারেজ গিনি ইমপিউরিটিটা অন্যান্য সকল কলাম থেকে অলরেডি যথেষ্ট বেশি। ক্রেডিট স্কোর কলামের জন্য গিনি ইমপিউরিটি এখানে পাইতেছি 0.46, এবং এখান থেকে এই টেবিলটা সরায় দিলে আমরা দেখতে পারবো যে ইনকাম কলামের জন্য অ্যাভারেজ গিনি ইমপিউরিটি হচ্ছে 0.375, কিন্তু আমরা জাস্ট চোখের দেখাতে আমাদের এজ কলামের 31.5 মিডল পয়েন্টের জন্য গিনি ইমপিউরিটি সবচেয়ে কম পাইতেছি, যেটা হচ্ছে 0.20। সো আমরাকে এটাকেই আসলে ধরে নিতে পারি আমাদের এই ডাটা সেটটাকে স্প্লিট করার জন্য, রাইট? কারণ এটার ইমপিউরিটি সবচেয়ে কম, এবং আপনারা আসলে এগুলাকে স্কিপ করতে পারবেন না, প্রত্যেকটা মিডল পয়েন্টের জন্যই বের করতে হবে। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখানে জাস্ট একটা মিডল পয়েন্টের জন্য বের করছি, এবং দেখলাম যে এটার গিনি ইমপিউরিটি অলরেডি অন্যান্য কলাম থেকে কম। সো আমি এটাকে আপাতত চুজ করে নিব। আপনারা সবগুলা মিডল পয়েন্টের জন্যই জাস্ট 2টা ভ্যালু সর্ট করবেন সবার প্রথমে, তারপর প্রত্যেকটা ভ্যালুর মিডল পয়েন্ট বের করবেন, এবং লেস দেন ওই মিডল পয়েন্ট আর গ্রেটার দেন ওই মিডল পয়েন্টের জন্য গিনি ইমপিউরিটি বের করবেন। তারপর আপনারা সেটার অ্যাভারেজটাকে বের করে দেখার চেষ্টা করবেন এটা কি সবচেয়ে কম কি না, এবং এই সবগুলা মিডল পয়েন্টের ভেতরে যেটা সবচেয়ে কম হবে সেই মিডল পয়েন্টটাই হবে আপনার এই নিউমেরিক কলামের মিডল পয়েন্ট, যেটার সাপেক্ষে আপনি
এখন আপনার ওই কলামের মেইন ইম্পিউরিটিটাকে বের করে নিতে পারেন। এই টাস্কটা একটু রিডান্ডেন্ট এবং একটু ইরিটেটিং লাগতে পারে যে সবগুলা ভ্যালুর জন্য এটা করতে হইতেছে। এই ক্ষেত্রে আপনার সবগুলা ভ্যালুর জন্য করার কোনো দরকার নেই। আপনারা আমার মতো এরকম চালাকি করতে পারেন, জাস্ট একটু ক্লেভার ওয়েতে বুঝে বুঝে করার চেষ্টা করতে পারেন। কোনটা সবচেয়ে কম ইম্পিওর হবে সেটা বুঝলেই হয়ে যাওয়ার কথা। জাস্ট ওভাবে চুজ করে নেবেন, একটা মিডল পয়েন্টের গিনি ইম্পিউরিটিকে বের করে নেবেন এবং আপনার কাজ শেষ। সো এই ক্ষেত্রে আমরা যেহেতু 31.5 মিডল পয়েন্টের জন্য গিনি ইম্পিউরিটি সবচেয়ে কম পাইতেছি, সেহেতু আমরা বুঝতে পারতেছি যে এটাই হবে আমাদের সর্টেড এইজ কলামের মিডল পয়েন্ট। এবং আমরা এটার জন্য যে অ্যাভারেজটা পাইতেছি সেটা যদি একেবারে কমপ্লিটলি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এটা ক্রেডিট স্কোর এবং ইনকাম কলামের থেকে বেটার। তার মানে আমরা আমাদের বেস্ট ফিচারটাকে পাওয়া গেছি, যেটার সাপেক্ষে আমরা প্রথম ডিসিশন মেক করা শুরু করতে পারি। তো এই ক্ষেত্রে ডিসিশন মেকিং এর জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা আমাদের এই মিডল পয়েন্ট অনুযায়ী আমাদের ডাটা সেটটাকে 2 ভাগে ভাগ করে দিব। সো এই ক্ষেত্রে আমরা যদি আমাদের ডাটা সেটটাকে 2 ভাগে ভাগ করতে চাই তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে আমাদের প্রথমের যে ডিসিশনটা আসবে সেটা হবে কিসের সাপেক্ষে, আমাদের এইজ কলামের সাপেক্ষে। সো এর ভেতরে আমি এইজ কে লিখে দিলাম এবং এইজ কলামে 2টা পসিবিলিটি হইতে পারে, একটা হচ্ছে লেস দেন 31.5 আর একটা হচ্ছে গ্রেটার দেন 31.5। তো আমি 2টা তীর চিহ্ন এই জায়গায় দিয়ে দেবো। এটা হবে লেস দেন ইকুয়ালস টু 31.5 এর জন্য এবং আরেকটা হবে গ্রেটার দেন 31.5 এর জন্য, এবং আমরা 2টা আলাদা আলাদা সেটকে এখানে পাওয়া যাব। সো আমাদের এইজ কলামের সাপেক্ষে আমাদের ডাটা সেটটাকে 2 ভাগে ভাগ করে দিলাম। একটা স্প্লিটের ভেতরে আছে শুধুমাত্র ওই সকল ভ্যালু যেখানে এইজ কলামের ভ্যালু 31.5 থেকে ছোট এবং আরেক সাইডে আছে 31.5 থেকে বড়। এবং এখন আমাদের আবারও ওই স্টেপসগুলোকে রিপিট করতে হবে। সো আমরা আবারও এক্স্যাক্টলি সেম টু সেম কাজগুলো আমাদের এই স্প্লিটের জন্য করব, এই স্প্লিটের জন্য করব এবং বেস্ট ফিচারটাকে খুঁজে বের করার চেষ্টা করব। কিন্তু তার আগে যে কাজটা করতে হবে সেটার নাম হচ্ছে ইম্পিউরিটি স্কোরটা বের করে নেওয়া। কার ইম্পিউরিটি স্কোর বের করে নিব? বের করতে হবে আমাদের টার্গেটের ইম্পিউরিটি স্কোর। এন্ড এই ক্ষেত্রে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমাদের এইজ কলামের ভ্যালু যখন 31.5 থেকে ছোট তখন টার্গেট কলামে শুধুমাত্র একটা ভ্যালুই আছে এবং এই ক্ষেত্রে ইম্পিউরিটি স্কোরটা চোখ বন্ধ করে হবে 0, কারণ একটু আগেই আমরা এই ইম্পিউরিটি স্কোরটা ক্যালকুলেট করছি এবং এক্স্যাক্টলি সেম টু সেম জিনিসটাই এখানে হইতে যেতেছে। লিটারালি আমরা এখানে ইম্পিউরিটি স্কোরটাকে ক্যালকুলেট করছি। সো এটা হচ্ছে 0। সো এই ক্ষেত্রে আমি যখনই ইম্পিউরিটি স্কোর 0 দেখব তখনই আমার কাজ শেষ। সো 31.5 এই কন্ডিশনটার জন্য আমাদের টার্গেট কলামের ইম্পিউরিটি স্কোর যেহেতু 0 হইতেছে সেহেতু আমরা এখানে আর কোনো ধরনের স্প্লিট করতে পারবো না এবং টার্গেট কলামের যে ভ্যালুটা আছে সেটাই হবে আমাদের মেইন ডিসিশন। সো এই ক্ষেত্রে টার্গেট কলামে কি ভ্যালু আছে? ইয়েস আছে। এবং আমরা বলতে পারি যদি এইজের ভ্যালু 31.5 থেকে ছোট অথবা সমান হয় তাহলে লোন অ্যাপ্রুভড হবে। এন্ড আমি এই সকল জিনিস সরাই দিয়া জাস্ট এখানে ইয়েসকে লিখে দিতে পারি। সো আমরা আমাদের ফার্স্ট ডিসিশনটাকে এভাবেই মেক করে ফেললাম। কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমাদের সাইডের যে সেটটা আছে সেই সেটের ক্ষেত্রে কিন্তু এখনো আমাদের ইম্পিউরিটি স্কোর ডিফারেন্ট হইতে পারে। সো লোন কলামের জন্য ইম্পিউরিটি কত হবে? জাস্ট যদি সিম্পলি বের করি 1 মাইনাস probability of yes হবে 1 divided by 5 whole square plus 4 divided by 5 whole square, যেটা আমরা একটু আগেই বের করছিলাম অ্যাকচুয়ালি। সো এই স্প্লিটের জন্য আমাদের ক্যালকুলেশনটা আমরা সাইড থেকেই দেখে নিতে পারি, যেটা ছিল 0.32 এবং এটা লিখে দেওয়ার পর আমরা যেহেতু এখানে কোনো ধরনের 0 ভ্যালুস পাই নাই ইম্পিউরিটি স্কোরের দিক থেকে, সেহেতু আমরা পুনরায় এই সেম কাজগুলোকেই রিপিটেড ওয়েতে করতে চাইতেছি। সো অ্যাগেন আমাদের বেস্ট ফিচারটাকে খুঁজে বের করতে হবে, কিন্তু এইবার আমরা এইচ কলামটাতে টাচও করব না।
আমরা এইচ কলামের সাপেক্ষে একবার স্প্লিট করে ফেলছি অ্যান্ড আমরা আর এটার সাপেক্ষে স্প্লিট করব না। আমাদের স্প্লিট করতে হবে এখন ইনকাম অথবা ক্রেডিট স্কোরের সাপেক্ষে। সো আমরা এখন যেই গিনি ইম্পিউরিটি বের করবে সেটার জন্য সেটটা হবে এইটা, এবং এইটার ভেতরে জাস্ট ইনকাম এবং ক্রেডিট স্কোরের ভেতরে যেটা বেস্ট স্প্লিট হবে সেটাকে চুজ করব, এবং আমরা আমাদের ডিসিশনের দিকে মনোযোগ দিয়ে দিতে পারি। সো আশা করি আমি আপনাদেরকে এই ডিসিশন মেকিং প্রসেসটাকে ঠিকঠাকভাবে বুঝাইতে পারছি। আই এম ভেরি সরি, আমি ফোকাস করতে পারতেছি না এই ভিডিওতে। আমি আরেকটু ক্লিয়ারলি বলতে চাইছিলাম আপনাদেরকে, বাট আশা করি আমি আপনাদেরকে ক্যালকুলেশন এবং সাথে সাথে স্প্লিটের ব্যাপারটাকে ঠিকভাবে বুঝাইতে পারছি, এবং আপনারাও বুঝতে পারছেন এবং নিজেরা করতে পারবেন। অ্যান্ড পরের ভিডিওতে আমাদের নতুন সেটটা এখন আমরা পেয়ে গেছি, এটার সাপেক্ষে আমরা আবারও সেম প্রসেসগুলোতেই যাব, একটু দ্রুত যাব এবং দ্রুত এই জিনিসটাকে শেষ করার চেষ্টা করব।